নমস্কার সবাইকে আমার ম্যাথএবেলের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। যারা আমার ছাত্রগুলো আছো প্রত্যেককেই হার্দিক অভিনন্দন জানিয়ে আজকে নতুন চ্যাপ্টার শুরু করছি। সেটা হচ্ছে স্ট্রেট লাইন, সরলরেখা। এই স্ট্রেট লাইন করতে গেলে স্ট্রেট লাইনের বিভিন্ন যে একদম ডেপথ লেভেল আছে, আমি একদম নিচু লেভেল থেকে স্ট্রেট লাইনের উপর দিকে যাচ্ছি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেল দেখতে থাকো। আমি একটা ম্যাথকে প্রথমে বড় করে দিই, তারপর একটা ম্যাথকে আমি ছোট করে দিই, তারপরে আমি জয়েন্টের ক্লাস শুরু করব, সেটাতে আরো ছোট হবে এবং লাইনগুলো কি করে স্কিপ করব তারও শর্ট ট্রিক্স ফর্মুলা আছে। তোমরা যদি এই চ্যানেলটা একটু মন দিয়ে ভালোভাবে দেখতে থাকো, সবাই উপকৃত হবে। সবার কাছে 2025 সালে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি আবার শুরু করছি আজকে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন দেখো, এই স্ট্রেট লাইনের বিভিন্ন প্রসেসিং আছে। আমি স্ট্রেট লাইনের সরল রেখাকে কিভাবে লিখতে পারি? মনে করো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, একটা স্ট্রেট লাইন। এটাকেই আমি এইভাবে লিখতে পারি x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকেই লিখতে পারি আমরা x প্লাস y মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাকেই লিখতে পারি আমি 3x প্লাস 2y ইকুয়াল 6। সবই কিন্তু একটা সরলরেখা, ঠিক আছে? এই সরলরেখার মধ্যে a হচ্ছে কনস্ট্যান্ট, b হচ্ছে কনস্ট্যান্ট, c হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এইখানে এটা কি আছে? কিছু নাই, মানে 1। এখানে কি আছে? d, এখানে কিছু নাই, মানে 1। তাহলে a এর মান 1, b এর মান 1, c এর মান 1। ঠিক আছে? এটা দেখো x 1 1, c এর মান -1। এটা দেখো a এর মান 3, b এর মান 2, c। তাহলে আমরা অ্যাকচুয়াল সরলরেখা ভিত্তিক যে ইকুয়েশন গুলো পেয়েছি সেটা একেবারে 9th লেভেলে গ্রাফিক্যাল সলিউশন করেছি। তাহলে এই গ্রাফিক্যাল সলিউশনে যে 9th লেভেলে আমরা করেছি, অর্থাৎ ক্লাস 9 এ, সেই সমীকরণ, এই যে সমীকরণটা, এটা আমরা এইভাবে বের করেছি। একটা মনে পড়ছে কিনা সবাই দেখো, মনে কি পড়ছে? রেসপন্স দেবে সবাই। x y। আমরা এই প্ল্যাটফর্মে এখন যাব না, আমরা যাব এই প্ল্যাটফর্মে x বাই a y বাই b ইকুয়াল টু 1। এটাকে ছেদিতাংশ ভিত্তিক সমীকরণ বলে। কি বলে? ছেদিতাংশ ভিত্তিক সমীকরণ। বোঝা গেছে? তাহলে এইটাকে যদি আমি করি, দেখো আমি যদি 6 দিয়ে এটাকে ভাগ করি, আমি যদি 6 দিয়ে এটাকে ভাগ করি, আমি যদি 6 দিয়ে ভাগ করি 1, তাহলে এটা কি হবে? 2 0, 0 3। বোঝা গেছে? আমি এটাকে কিন্তু আমরা এইভাবে করেছি 3x প্লাস 2y ইকুয়াল 6, 2y ইকুয়াল 6 মাইনাস 3x, y ইকুয়াল 6 মাইনাস 3x বাই 2। মনে পড়ছে সবার? এইভাবে আমরা করছি। তাহলে আমরা ছেদিতাংশ ভিত্তিক, অর্থাৎ x অক্ষকে 2 0 বিন্দুতে ছেদ করবে, y অক্ষকে 0 3 বিন্দুতে ছেদ করবে। তাহলে সমীকরণটা কি হবে আর ছকটা কি হবে? তাহলে সমীকরণটা হবে এটা, ছকটা হবে 2 0। মনে করো 1 2 হয়েছে 2 0। আর এদিকে হবে 1 2 3 0 0 3 হয়েছে। তাহলে এটা গেল আমার সমীকরণ। বোঝা গেছে? এই যে সমীকরণের ভিত্তিতে এই যে সরলরেখা, অর্থাৎ আমরা এই লেভেলে রাগ করব না। আমরা যেহেতু উঁচু ক্লাসে উঠে গেছি, তাই আমাদের ক্ষেত্রে যে ইকুয়েশন গুলো আসবে সেটাকে ছেদিতাংশ ভিত্তিক বের করে নিয়ে আমরা। বোঝা গেছে? তাহলে দেখো এত খাটাখাটি, এটাকে যদি আমি ধরি 0, x এর মান 0,
তাহলে এটা 0, 2 দিয়ে ভাগ করলে 3 হয়েছে। আবার মনে করো যদি আমি এটাকে ধরি হচ্ছে 3 2 6, 2 পেয়েছি না, এটা আরেকটা মান পাবো। তাহলে আমার ওই দিকে যাব না, আমরা এখন এই ভিত্তিক করব। বুঝা গেছে? তাহলে ফটাফট আমরা সমীকরণ পাবো, ফটাফট আমরা ছবি পাবো, এবং এই ছবি ভিত্তিক আজকে যেটা করাবো সেটাকে বলা হবে গ্রেডিয়েন্ট বা নতিকোণ। আমি একটু নিচু লেভেলে এই জিনিসগুলো বুঝিয়ে তোমরা আগে টুকে নাও। ভাগ করলে কি হবে? y -3 1, তাহলে এটা -40, এটা 0 -3, এই চালু কর। দেখো আমি করে ফেললাম, 12 দিয়ে ভাগ করলাম, চালু করেছিস। এবার দেখো তাহলে -4, আমি একটু বড় করে নিলাম, 1 2 3 4 -4, তাহলে এটা কি হবে? -40, আর একটা 0 -3, 1 2 3। কেমন লাগলো? খুব সহজ পদ্ধতি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি, বন্ধ করি। নেক্সট আমরা চলে যাচ্ছি এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের ক্ষেত্রে আবার দেখা যাবে কিছু কিছু ইকুয়েশন মূল বিন্দুগামী হবে, অর্থাৎ মূল বিন্দুগামী ইকুয়েশন। মূল বিন্দুগামী ইকুয়েশন মানে y mx। এই m এর মান 1 হতে পারে, m এর মান 2 হতে পারে, অর্থাৎ এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন। বোঝা গেছে? y x এরকম হবে, আমি একটু করে দেখাচ্ছি। বোঝা গেছে? অর্থাৎ এটা x, x ড্যাশ, y, y ড্যাশ, a, b। বোঝা গেছে? এবার যদি বলা যায় যে এটা থেকে যে এটা হবে কি করে পাবো? এটা থেকে যে এটা হবে কি করে পাবো? এটা কিন্তু x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 আকারে রাখা যাবে না, কারণ কনস্ট্যান্ট টার্ম নেই, সি টার্ম নেই। বোঝা গেছে? এতক্ষণ যেটা করেছিলাম সেটা y ইকুয়াল টু mx প্লাস c আকারে ছিল, আমি যদি সাজিয়ে বুঝিয়ে দিই। এখন যেটা করেছি y ইকুয়াল টু mx, এটা হচ্ছে সরলরেখা, মূল বিন্দু দিয়ে হবে না, হয় এদিকে থাকবে, এদিকে থাকবে, এদিকে থাকবে, যেদিকে খুশি থাকতে পারে, আর এটা মূল বিন্দুগামী সরলরেখা। অর্থাৎ y ইকুয়াল টু mx, এখানে c নেই, cটা এখানে নেই। বোঝা গেছে? অর্থাৎ যদি আমি ধরি by মাইনাস ax মাইনাস c, কি এগুলো লিখতে পারি না? x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। by টা এদিকে রাখলাম, প্লাস x ওদিকে মাইনাস x, প্লাস c ওদিকে মাইনাস c। বোঝা গেছে? তোমরা সব সময়, আমি এত তাড়াতাড়ি করছি কারণ সিলেবাস কমপ্লিট করার ব্যাপার আছে, তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু ভালো করে দেখলে আরো ক্লিয়ার হবে, একবারে ক্লিয়ার হবে না। বোঝা গেছে? যারা মনস্তত্ত্ববিদ তারা বলছে একবার যখন কোনো জিনিস শোনা হয় তার 60% নাকি আমরা আইকিউ লেভেলে হজম করতে পারি, 40% হজম করা যায় না। আর এই 60% থেকে উপরে যত হজম করা যায় সেটা হচ্ছে আইকিউ লেভেলের উপরে নির্ভর করে। তাই আমরা কি করব? আবার আমার ইউটিউব চ্যানেলে যেটা পরপর ছাড়া হচ্ছে সেটা তোমরা দেখবা, দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? এবার দেখো আমরা যেটা বলছি y ইকুয়াল টু x, এই সরলরেখাটা আমি আগে ধরছি। দেখো এটাকে যদি আমি ছক কষি, একদম সরল করি, তাহলে x y, তাহলে 1 ধরলে 1, মাইনাস 1 ধরলে মাইনাস 1, 2 ধরলে 2, তাহলে কি কি পেলাম? 1 1 মাইনাস 1 মাইনাস 1 2 2, বিন্দুগুলো বসাই, তাহলে হবে। মনে করো এই যে 1 1, এক ঘর x এর দিকে, এক ঘর y এর দিকে, এক ঘর x এর দিকে, এক ঘর y এর দিকে, মাইনাস 1 মাইনাস 1, তাহলে এটা মাইনাসের ঘর, মাইনাস 1 মাইনাস 1। ঠিক আছে? তাহলে এটা কি পেলাম? 1 1, এটা মাইনাস 1 মাইনাস 1 হয়েছে। এবার 2 2, তাহলে একের পর 2, 2 ঘর x এর দিকে, 2 ঘর, তাহলে আমরা কনফার্ম যেটা মূল বিন্দুগামী সরলরেখা। টোকা হোক, বন্ধ করে দে তাড়াতাড়ি। দেখো আমি আরেকটা প্রসেসিং ধরি, এই প্রসেসিংটাকে কি বলা যাবে আরো ক্লিয়ার হবে। দেখো আমি যদি মনে করি
মাইনাস এক্স। বোঝা গেছে? একটা ওয়াই এক্স এই দিকে, প্লাস প্লাসের দিক, মাইনাস মাইনাসের দিক। কি একটু ভালো করে বোঝো, প্লাস প্লাসের দিক হবে মাইনাস মাইনাস। এবার ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, তাহলে কি হবে দেখো, এক্স ওয়াই হয়েছে। আমি যদি 1 ধরি হয়েছে, আমি যদি -1 ধরি, আমি যদি 2 ধরি, তাহলে কি কি হলো, 1 -1 -1 1 2 -2 x x dash y y dash, ঠিক আছে। 1 -1, তাহলে এটা কার ঘর, মাইনাস প্লাস হয়েছে, এটা কার ঘর, প্লাস মাইনাস, তাই না? দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে 1 -1, ঠিক আছে। মাইনাস প্লাস, এটা -1 1 হয়েছে, 2 -2 1 2 -2, বলো পরিষ্কার হলো? তাহলে এটা কি কি হবে, যখন মাইনাস থাকবে তখন কি কি হলো, আমি একটু লিখে নেই। তাহলে এটা হলো প্লাস মাইনাস, এটা হলো প্লাস মাইনাস, এটা হলো মাইনাস প্লাস। বলো কার বুঝতে অসুবিধা আছে? এটা কিন্তু বন্ধ কর তাড়াতাড়ি। সরলরেখার দুটো প্যাটার্ন দেখলাম, একটা অক্ষভিত্তিক, একটা মূল বিন্দু ভিত্তিক। একটা অক্ষভিত্তিক, একটা মূল বিন্দু ভিত্তিক। এবার 9th লেভেলের কতগুলো ব্যাপারে তোমাদের জরুরি। তোমরা সবাই 9-এ আমার কাছে পড়েছো। দেখো আমরা দুটো সরলরেখা যদি কম্পেয়ার করি, ধরলাম a1x b1y প্লাস c1 একটা 0, a2x b2y c2 ইকুয়াল টু 0। অর্থাৎ এটা হচ্ছে একটা, প্রথমটা একটা সরলরেখা, দ্বিতীয় আরেকটা সরলরেখা। এই প্রথম সরলরেখা এবং দ্বিতীয় সরলরেখা, এই দুটো সরলরেখার মধ্যে রিলেশনটা কিভাবে বের করা যাবে? রিলেশন যদি প্যারালাল হয়, প্যারালাল, হ্যাঁ অনেকে বলে পিয়ারিলা হোক, প্যারালালি হোক আর পিয়ারিলালি হোক, এটার ক্ষেত্রে কি হবে, a1/a2 b1/b2 is not equal to c1/c2। সবার মনে থাকা উচিত। অর্থাৎ এই ফর্মে যদি পড়ে তাহলে বুঝবো আমরা সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল, সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। এবার যদি সমাপতিত হয়, বাংলায় লিখছি সমাপতিত, তোমরা ইংলিশ টার্মটা দেখে নেবে। সমাপতিত, সমাপতিত মানে একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা। সমাপতিত মানে একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা। দেখো কিরকম ভাবে, a1/a2 b1/b2 c1/c2, একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা, এটা সমাপতিত। আমি এগুলো ডিসকাশন করে দেবো, তোমাদের কোনো টেনশন নেই। এবার পারপেন্ডিকুলার বা ছেদিতাংশ করি। ছেদিতাংশ অর্থাৎ একটা সরলরেখা আরেকটা সরলরেখা ছেদ করেছে, তাহলে ইন্টারসেকশন। ইন্টারসেকশন হলে কি হবে, a1/a2 is not equal to b1/b2। ওকে ফেলা হোক, বন্ধ করো। সরলরেখা দেখছি একটা প্যারালাল মানে সমান্তরাল, একটা দেখছি সমাপতিত মানে একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা পড়ে রয়েছে, আর একটা দেখবো ইন্টারসেকশন মানে পরস্পর ছেদি। কি বললাম, পরস্পর ছেদি, পরস্পর ছেদি। এবার এই যে ইকুয়েশন গুলো, এর ভিত্তিতে আমরা কিন্তু চট করেই বুঝতে পারি যে দুটো সরলরেখার মধ্যে কি সম্পর্ক। আমি একটা বানিয়ে দেখাচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। বন্ধ কর। আমি অঙ্ক বানানো শিখিয়ে দিচ্ছি, এটা তোমাদের একটা ক্লাস পয়েন্ট। কি হ্যাঁ কি না? প্রত্যেককে বানানো শিখিয়ে দিচ্ছি কি করে। ভবিষ্যতে যখন তোমরা বড় বড় জায়গায় যাবা, ছাত্রকে
ফুল কনসেপ্ট দেওয়ার জন্য একটা দুটো এক্সাম্পল যদি তোমরা নিজে বানিয়ে দাও, ছাত্র ভালো বুঝবে। অবশ্যই করবা। নিজের বাড়ি আশেপাশে মামা ছেলে বোন টোন থাকলে একটু করে থাকে ফর্মুলার সাথে একটা এক্সাম্পল দেখো। এটার ক্ষেত্রে কি করা যাবে? 3 এর নিচে 6, 4 এর নিচে 8, 5 এর নিচে 10। তাহলে কি দেখা যাবে? সবগুলো কাটাকাটি করলে 1 এর 2 হবে, ঠিক আছে না? তাহলে সমা ও 3 টোটো, ঠিক আছে? দেখা যাক এবার, বন্ধ করবে। আমি এবার অঙ্কটা ধরে ফেলছি। 3x + 4y = 12, 6x + 8y = 24। তাহলে এই ইকুয়েশন থেকে কি পাবো? x/4 y/3 হয়েছে 1, ঠিক আছে না? এই সমীকরণটা থেকে কি পাবো বল? x বাই বল 4 y বাই 3 ইকুয়াল 1। ঠিক না? এবার যদি আমি এই রকম না করি, আমি যদি ব্যালান্স করেই লিখি, একদম নিচু লেভেলে যদি চলে যায় যে 3x + 4y = 12, 4y = 12 - 3x, y = 12 - 3x/4। তাহলে এখান থেকে একটা ছক করা যাবে। নেক্সট আরেকটা ছক করো, বন্ধ করো, সবাই করে দেখাও। কত কত এসছে বল? কত কত এসছে? 0 3 0 3 40 -4 6। তাহলে এটা আমি পেয়ে গেলাম 0 3 40 -4 6। সবার ঠিক আছে? এবার এটা কি এসছে? এটা বল। এটা না একই স্যার, মানে কি বলবো, 8y 24 - 6x হয়েছে y = 24 - 6x বাই 8। কমন নেব না, আমি কমনে কাটাকাটি করব, তাই নিতে পারতাম, অনেক বড় বড় হবে। বোঝা গেছে? আমি কমন নেব না। তাহলে কি কি পাওয়া যাবে এটাতে? এখানে করি 4 6 24 হয়েছে 4 0 হবে না? 4 6 24, তাহলে 4 0 হয়ে যাবে, হয়েছে? এটা যদি 0 ধরি 8 3 24 হয়েছে দুটো। কি বড় বড় আসছে? আরেকটা কত বল? -4 হয়ে যাবে। আরেকটা -4 6। তার মানে কি ওই সরলরেখার উপরেই আসছে। আমি যদি অন্য পয়েন্টও ধরি, অর্থাৎ এইভাবে দেখা যাচ্ছে যে সরলরেখাটা, এই সরলরেখাটার উপরে এই বিন্দুগুলো চলে আসছে ঘুরে ফিরে। তাই এটাকে বলা হচ্ছে সমাপতিত। পরিষ্কার সবার? আচ্ছা, বন্ধ কর। দেখ, সমান্তরালের শর্ত বলছে a1/a2 b1/b2 is not equal to c1/c2। ঠিক আছে? আমি একটু x + y = 3 করি, হয়েছে? আমি করি 2x + 2y, এটাকে 10 করি। দেখ এই কন্ডিশনটা মানবে কিনা? আবার এই কন্ডিশনটা মানবে। চালু করেছিস তো? তাহলে দুটো কন্ডিশনই মানবো। বন্ধ কর। বোঝা গেছে? এটার জন্য একটা ছক, এটার জন্য একটা ছক। আমি ওইটা না ধরে আমি একটু অন্য ধরে যাচ্ছি। এটাকে আমি করি কি 3। হ্যাঁ, ঠিক আছে। এটাকে এইভাবে ধরা যায় না? প্রথম ইকুয়েশন x/3 y/3 = 1, হ্যাঁ কি না? টাইম যেন না লাগে, যেই জন্য শর্ট প্রসেস। আচ্ছা, এইটা করা যাবে না? তাহলে
3 0 0 3 ফটাফট করতে হবে হয়েছে এটা 5 0 0 5 একই না টোকাটা 3 0 0 3 1 2 0 3 হয়েছে 5 0 তাহলে 3 হয়েছে 1 2 4 5 0 5 4 5 এই সমান্তরাল কিনা হ্যাঁ কেন সমান্তরাল এটার যা অ্যাঙ্গেল এটার সেই অ্যাঙ্গেল তাই তো সমান্তরাল রশ্মি তখনই হবে বা সমান্তরাল সরলরেখা তখনই হবে যখন দুটোর অ্যাঙ্গেল সমান তাই না আমি যদি এইরকম একটা সরলরেখা আঁকি এখানে যদি কেটে দেই ঠিক এটার সঙ্গে এটার অ্যাঙ্গেল যা হবে এটাতে এটার অ্যাঙ্গেল সেই হবে আমি যদি এই দিক দিয়ে বিচার করি এটার অ্যাঙ্গেল যা হবে এটার অ্যাঙ্গেল তাই হবে আমি যদি এই দিক দিয়ে বিচার করি এটার অ্যাঙ্গেল যা হবে এটার অ্যাঙ্গেল তাই হবে আমি যদি এই দিক দিয়ে বিচার করি এটার অ্যাঙ্গেল যা হবে কি বোঝা গেছে বন্ধ কর ফটাফট যে কনসেপ্ট দিলাম সেই কনসেপ্টগুলো হচ্ছে মূলবিন্দুগামী সেই কনসেপ্টগুলো হচ্ছে অক্ষভিত্তিক এক্স ওয়াই অক্ষ দিয়ে যাচ্ছে আমরা যে কনসেপ্ট দিলাম সেটা রিলেশন কিরকম সেটা সমান্তরাল হতে পারে সেটা সমাপতিত হতে পারে সেটা ছেদ করতে পারে অর্থাৎ পরস্পর ছেদী হতে পারে সমাপতিত হতে পারে আবার সমান্তরাল হতে পারে আমরা এতগুলোর ভিত্তিতে আবার ক্লাস 9 এ ফিরে যাচ্ছি মনে করো আমাদের তিনটা ইকুয়েশন আছে a1x b1y c1 = 0 হয়েছে a2x b2y c2 = 0 a3x b3y c3 = 0 কয়টা ইকুয়েশন তিনটা ইকুয়েশন এই তিনটা ইকুয়েশনের ভিত্তিতে যে শর্ট কোশ্চেনগুলো আসতে পারে সেটা সমবিন্দু কিনা এই তিনটা ইকুয়েশন পরস্পর সমবিন্দু কিনা সমরেখ কিনা সমবিন্দু কিনা সমরেখ কিনা সমবিন্দু কাকে বলে আমি সবার কাছে শুনতে চাই সমবিন্দু কাকে বলে একটা বিন্দু অনেকগুলো সরলরেখা গুড অর্থাৎ যখন এইরকম বিন্দু এই যে বিন্দুটা অর্থাৎ একটা বিন্দু দিয়ে সমস্ত সরলরেখা যাবে সেই সরলরেখাগুলোকে বলা হবে সমবিন্দু সরলরেখা আর যে বিন্দুটাতে সবাই গেল কমন পয়েন্ট সেই পয়েন্টটাকে বলা হবে সমবিন্দু বুঝা গেছে 9 এ একটা থিওরেম করেছি ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু মানে মধ্যমা তিনটা একই বিন্দু তার ছবিটা একটু দেখা যাক রাধে রাধে হয়েছে তাহলে এই যে এখান থেকে একটা মধ্যমা এখান থেকে একটা মধ্যমা এখান থেকে একটা মধ্যমা কি মনে পড়ছে হ্যাঁ এই যে বিন্দু অর্থাৎ এইটা একটা মধ্যমা এটা একটা মধ্যমা এটা একটা মধ্যমা পুরো থিওরেমটার এটা একটা গোটাটা ছবি এটা এক্সটা একে নেওয়া হয়েছে অঙ্কন অনুসারে তাই না আর এই যে মধ্যমা তিনটা যে বিন্দু ছেদ করলো তাকে বলা হলো সমবিন্দু অর্থাৎ মধ্যমা তিনটা সমবিন্দু তার মানে মধ্যমা তিনটে একই বিন্দু দিয়ে যাবে আমাদের এখানে থিওরেমে প্রমাণ করেছি যখন এটা এই থিওরেমটাতে এটা প্রমাণ করেছি ডি যদি মনে আছে কিনা ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে উপপাদ্যটা প্রমাণিত হবে ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয় কি শব্দে মনে করছে ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে উপপাদ্যটা প্রমাণিত হবে আমরা অঙ্কন করে ওখানেই কিন্তু লিখে নিচ্ছি যে উপপাদ্যটা কি করে প্রমাণিত হবে আমরা প্রমাণ করব ডি বিসি এর মধ্যবিন্দু এই দেখো এটা এটা যদি ধরি সামুদ্রিক ধরি আঁকাতে হবে সামুদ্রিক ধরে প্রমাণিত হবে অর্থাৎ আমরা এখানে বুঝলাম সমবিন্দু এখন আমরা যেহেতু হায়ার এডুকেশনে উঠেছি
তাই সমবিন্দুর কয়েকটা পাকে আমরা তিনটা সরলরেখা পেলাম। প্রথম সরলরেখাটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি? a1 b1 c1, দ্বিতীয়টাকে a2 b2 c2, তৃতীয়টাকে a3 b3 c3। কি কি বললাম? a1 b1 c1, a2 b2 c2, a3 b3। এই a1 b1 c1 মানে এটা সাবধান 2 1 3 4 5 6 7 8 9 যা খুশি থাকে। এইটাকে আমরা কি করে বুঝবো? আমরা এটা সমবিন্দু কি করে বুঝবো, সমরেখা কি করে বুঝবো? বোঝা গেছে? তোমাদের ডিটারমিন্যান্ট শিখিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না। ডিটারমিন্যান্টে ফেলবো, কিভাবে ফেলবো? a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। গোটার ডিটারমিন্যান্টটা যদি ইকুয়াল টু 0 হয় সমবিন্দু। এটাকে কি বলা হবে? সমবিন্দু। হচ্ছে এটাই যদি আবার এরকম হয় 0 হয়, বলা যেতে পারে সমরেখা। তাহলে দুটো প্রমাণ একটাতেই সামনে যাবে। সমবিন্দু হলো এটা কভার করবে, সমরেখা হলো এটা কভার করবে। তাহলে সমবিন্দু হলো এটা কভার করবে, সমরেখা হলো কি কভার করবে? কি কভার করবে? তিনটারই যদি সহগগুলো, এটা কি সহগ x এর সঙ্গে কোএফিসিয়েন্ট, এটা কোএফিসিয়েন্ট, তাহলে তিনটাই কোএফিসিয়েন্ট গুলো যদি নিয়ে যদি ডিটারমিনেন্ট করা যায়, যদি 0 চলে আসে, তাহলে আমরা কি বুঝবো? সমবিন্দু হবে এবং সমরেখা হবে। আমার কাছে সমবিন্দু চাইলে এটা করব, সমরেখা চাইলে। বোঝা গেছে? বন্ধ করবে। চল চলা তাড়াতাড়ি। আমরা এখন স্ট্রেট লাইনের যে দিকটাতে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইনক্লিনেশন। ইনক্লিনেশন, স্লোপ, গ্রেডিয়েন্ট। আমি সরলরেখার ভিত্তিতে এই তিনটা জিনিস আজকে আলোচনা করতে চলেছি। বন্ধু, ইনক্লিনেশন, স্লোপ, গ্রেডিয়েন্ট একই জিনিসের তিনটা নাম। বোঝা গেছে? এই যে গ্রেডিয়েন্ট, এগুলো আজকের আলোচনা। আমরা সরলরেখা সবকিছু আলোচনা করে দিয়েছি, গ্রেডিয়েন্টটা আলোচনা আজকে হবে। গ্রেডিয়েন্টটা কি, কি জিনিস, কিভাবে বের করতে হবে, কেন গ্রেডিয়েন্ট বের করা হয়? ইঞ্জিনিয়ারিং এ গ্রেডিয়েন্টের বিভিন্ন, এই যে সিঁড়ি তৈরি করেছে, এই গ্রেডিয়েন্ট কত? অর্থাৎ এটাকে বলা হচ্ছে নতিকোণ, এটাকেই বলা হচ্ছে ঢাল। বাংলায় বলে না কত ঢাল আছে, এটাকেই বলা হচ্ছে নতিমাত্রা, এটাকেই বলা হচ্ছে প্রবণতা। এটাকে কি দিয়ে ডিনোট করা হয়? ডিনোট করা হয় এম দিয়ে। এম মানে ট্যান থিটা। বোঝা গেছে? অর্থাৎ কি দেখলাম? ত্রিকোণমিতিটা সরলরেখাতেও ঢুকে গেছে। নেই এ আবার কি জ্বালা? হ্যাঁ, ত্রিকোণমিতি ছাড়লে বাঁচি, ত্রিকোণমিতি কিন্তু আমাদের ছাড়ে না। এই ত্রিকোণমিতিকে ভালো লাগে এত থিটা থিটা। খাতাটা দেখে কি বুঝলি? তাহলে m ইকুয়াল টু tan থিটা। m মানে কি? প্রবণতা। m মানে কি? ঢাল। m মানে কি? নতিকোণ। m মানে কি? নতিমাত্রা। তাহলে কোশ্চেনটা যেভাবেই আসুক, হয় ইনক্লিনেশন থাকবে, না স্লোপ থাকবে, না গ্রেডিয়েন্ট থাকবে। এই তিনটা কথা থাকতে পারে ইংরেজিটা, আর বাংলাটাতে থাকতে পারে নতিকোণ, ঢাল, নতিমাত্রা। একে কি দিয়ে ডিনোট করা হচ্ছে? m। এটাকে কি ডিনোট করা হচ্ছে? tan থিটা। তাহলে আমরা কেবলই সরলরেখার সমীকরণ করলাম, a y = mx। ঠিক আছে? তাহলে প্রবণতা m হচ্ছে y = mx + c, প্রবণতা m। আর m মানে কি? tan থিটা। m মানে কি? tan থিটা।
এম মানে কি বল, কার বুঝতে অসুবিধা আছে? নেই, পরিষ্কার? বন্ধ কর টোক তাহলে। তাহলে আমরা আসছি এখন গ্রেডিয়েন্টের একটা ছক। মনে করলাম সরলরেখাটা এটা আছে, বা মনে করলাম সরলরেখাটা এটা আছে, আমি পরপর দেখাই। বোঝা গেছে? এক্স অক্ষে ঋণাত্মক দিকের সঙ্গে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ কোনটা বিচার করব? এটা থিটা। তাহলে এবি সরলরেখা হয়েছে, এই সরলরেখাটা কত কোণ করেছে? tan থিটা, অর্থাৎ m tan থিটা করেছে। এটাই এর প্রবণতা। এর প্রবণতা এরকম ছবি। ঠিক আছে, এবার দেখা গেল যে এই রকম আছে, আমার দেখা গেল এক্স অক্ষের সমান্তরাল কোন সরলরেখা আছে, তাহলে এই ছবি কিন্তু এটা। বোঝা গেছে? এক্স অক্ষের সমান্তরাল আছে, তার মানে কি থিটা ইকুয়াল 0, তার মানে m ইকুয়াল টু tan থিটা হচ্ছে, তার মানে tan থিটা মানে 0 ডিগ্রি। বুঝতে পারছিস? তার মানে 0। তাহলে যখন x অক্ষের সমান্তরাল হবে তখন প্রবণতা হবে 0। ঠিক আছে, টুকে নে আগে তাড়াতাড়ি। এই রকম, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল। যদি বলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, তার মানে কি এটা থিটা মানে π/2, হ্যাঁ কি না? সরলরেখাটা π/2 হবে তো, কি শিওর? তাহলে m ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু tan π/2 মানে ইনফিনিটি। বাহ, বোঝা গেল? টোকা হোক। তাহলে এখানে একটু এবি লিখে দে, এবি সরলরেখা। বুঝবো? বুঝবো? এবার আমাকে আসতে পারে সমান্তরাল সরলরেখার সমীকরণ কেমন, এটাও বুঝিয়ে দেই। কারণ বারবার বলছি সমান্তরাল, কার সমান্তরাল? এক্স এর সমান্তরাল, ওয়াই এর সমান্তরাল। অর্থাৎ এক্স মানে এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই মানে ওয়াই অক্ষের সমান্তরাল। এটা কি করে বুঝবো? যদি এক্স বড় হাতে, হ্যাঁ, অক্ষের সমান্তরাল হয়, সমান্তরাল হয়, তাহলে ইকুয়েশন টি হবে y ইকুয়াল হচ্ছে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, তাই। অর্থাৎ যখন x অক্ষের সমান্তরাল হবে তখন ইকুয়েশনটা এরকম হবে, অর্থাৎ y ইকুয়াল টু c। এবার যদি বলে হ্যাঁ এটা কি করে হয়, আসতেই পারে, আমরা কনফার্ম হই কি আছে, তাহলে y ইকুয়াল টু 2, তাহলে যদি ছক কষি x y, y ইকুয়াল টু 2 2 2 1 2 3, x এর মান যা খুশি তাই বসাতে পারি, কি ঠিক কি না? তাহলে এবার ছবি আঁকতে পারি। দেখ 1 2 1 1 2 হচ্ছে 2 2 2 2 হয়েছে 2 3
1 2 3, তাই না 2, এবার এটা হচ্ছে 3 2, এই 3 হলো 1 2, ঠিক আছে 1 2 2 2 3 2, এটা 1 2, এটা 2 2, এটা 3 2, কি x অক্ষের সমান্তরাল হলো x x ড্যাশ y y ড্যাশ। পরিষ্কার? বন্ধ কর, বন্ধ কর রে। এবার যদি y অক্ষের হয় তাহলে ইকুয়েশনটা হবে x ইকুয়াল টু 5 ধরলাম, তার মানে x ইকুয়াল টু a ধরলাম, a বা b বা c, বোঝা গেছে? তাহলে এটা ছক করতে পারি, তাহলে x y, x এর মান 5 5 5 1 2 3, তাহলে ছবিটা আঁকানো যাক। 5 1 1 2 3 4 5 1 5 2 5 2 5 3, পরিষ্কার? টোকাবো, বন্ধ কর। আমরা এই ম্যাথের পরিপ্রেক্ষিতে বা গ্রেডিয়েন্টের পরিপ্রেক্ষিতে আরো কিছু সূত্র আমাদের জানতে হবে, বোঝা গেছে? সূত্রটা কেমন হতে পারে? এক, সেটা হচ্ছে m ইকুয়াল tan থিটা ইকুয়াল y মাইনাস y1 x মাইনাস x1, এটা একটা সূত্র। অর্থাৎ দেখা গেল m এর বা প্রবণতা দিয়ে দিয়েছে বা 45 ডিগ্রি কোণ দিয়ে দিয়েছে এবং সেই সরলরেখাটা একটা বিন্দুগামী। অর্থাৎ দেখা গেল এইরকম একটা সরলরেখা দিয়ে দিয়েছে, যেটা মনে করো ধরলাম 1 2 3 4 5 1 2 3 4 5 6, তাহলে দেখা গেল এইরকম ভাবে আছে। দেখা গেল এটা একটা সরলরেখা, এই সরলরেখাটা এর সাথে 45 ডিগ্রি কোণ করে, আর এটা 1 2 3 4 5 8 6 5 6 বিন্দুগামী। তাহলে একটা সরলরেখা দিয়েছে, সেটা x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, ঠিক আছে? আর কোন বিন্দুগামী? এই বিন্দুগামী। বিন্দুটার স্থানাঙ্ক কত? 5 6। তাহলে কি করে সমীকরণ বের করতে হবে? তখন এই সূত্রটা অ্যাপ্লাই করব, কি পারা যাবে না? হ্যাঁ, এবং বললো সরলরেখাটার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই যে ছবিটা দিচ্ছে, এই ছবিটা দেখে আমি এখানে এই কোশ্চেনটা লিখতে পারি যে 45 ডিগ্রি কোণ করে, সরলরেখাটা কত ডিগ্রি কোণ করে? 45 ডিগ্রি। তা না বললো সরলরেখার প্রবণতা 45 ডিগ্রি, কোণ না লিখে বললো নতি মাত্রা 45 ডিগ্রি। তা না বললে বললো নতি কোণ 45 ডিগ্রি। তা না বললে বললো স্লোপ 45 ডিগ্রি, মানে ঢাল, ঢাল কত? 45 ডিগ্রি। আর কত বিন্দুগামী? 5,6 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। পরে ভাব তাড়াতাড়ি, বন্ধ কর। তোমাদের মতো করে তোমরা লেখো। যদি একটি সরলরেখা x অক্ষের সঙ্গে কোন দিকে? ধনাত্মক দিকে হচ্ছে 45 ডিগ্রি কোণ করে, তার মানে প্রবণতা। আমি এতটুকু কথা না বলে প্রবণতা দিতে পারি, পারি না? এবং 5,6 বিন্দুগামী হয়, তাহলে সরলরেখাটির সমীকরণটি কি হবে? বন্ধ কর। যে কোশ্চেনটা দেবো এই টাইপেরই কোশ্চেন, একটু বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করবা। একটি সরলরেখা
ওয়াই অক্ষের সঙ্গে আচ্ছা ওয়াই অক্ষ না দিয়ে এক্স অক্ষে দিয়ে একটি সরলরেখা এক্স অক্ষের সঙ্গে 135 ডিগ্রি কোণ করলে, ধীরে ধীরে ওই ম্যাপটাতে আসছে, 135 ডিগ্রি কোণ করে থাকলে এবং 5,6 বিন্দুগামী হলে হয়েছে, সরলরেখাটির সমীকরণটি নির্ণয় করো। যে পারবে 10 মার্কস। বন্ধ কর। বল y1 6x minus 5, তাই তো? এটাকে এক এক পণ্ডিত এক এক রকম ভাবে ভাঙিয়েছে, এরকম করা যায়। কোয়াড্র্যান্ট মেথড হয়েছে y minus 6 x minus 5, তাহলে কত হবে? tan 45, তাই কি না? মাইনাস হবে। আর কোয়াড্র্যান্ট যদি হয় এই ঘরে আসবে, এই ঘর tan এর ঘর নয়, এটা sin আর কোসেকের ঘর, তাই ওটাকে নেগেটিভ দেবে। হয়েছে ইকুয়াল y minus 6 x minus 5, তাহলে এটা কত হবে? চালু করেছিস? হ্যাঁ -1 y minus 6 x minus 5, তাহলে কি দেখা যাবে এটাতে? y minus 6 minus x plus 5, minus x এদিকে আসলে plus x plus y minus 6 5 মানে -11 equal to 0। বন্ধ কর। ইকুয়েশনটা কিরকম বিভিন্ন টাইপের হতে পারে? আমরা যে ইকুয়েশন দেখলাম, এই ইকুয়েশনটা সবাই এদিকে, এই ইকুয়েশনটা প্রবণতা ভিত্তিক অভিলম্ব আকারে লেখা যায়। আবার বলছি, এই ইকুয়েশনটা প্রবণতা ভিত্তিক, বোঝা গেছে, অভিলম্ব আকারে লেখা যায়। তাহলে এখন আমরা শেখাবো অভিলম্বের সমীকরণ। অভিলম্বের সমীকরণ সমীকরণ x cos alpha y sin alpha equal p, x cos alpha plus y sin alpha equal p। এই আলফা নতিকোণ হয়েছে, আর পি হচ্ছে ডিসটেন্স মানে দূরত্ব, মানে লম্ব দূরত্ব। এটা হচ্ছে অভিলম্বের আকার। টোকা হোক, বন্ধ কর। হয়েছে, এটাকে এই ফর্মে লেখা যায় x minus x1 তার হোল স্কয়ার প্লাস y minus y1 তার হোল স্কয়ার। এটা ডিসটেন্স না? দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সমীকরণ। x minus x1 বা x1 minus x1 বা x1 minus x2, যেভাবে খুশি করেছি, লাইনে দুটো বিন্দুর কোঅর্ডিনেট ছিল, বোঝা গেছে। আর নিচে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। অর্থাৎ এটা আনুপাতিক রেশিও। আমরা অনুপাতের রেশিওতে করেছি না, দেখ a বাই b, b বাই c বাই d করা যায়। তাহলে a প্লাস c, b প্লাস d, মনে পড়েছে? এটা করা যায়। তার মানে এটা ডিসটেন্স।
সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা মানে 1। এইটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি। বিভিন্ন জায়গায় বিভিন্ন বইতে বিভিন্ন কিছু দিয়ে প্রকাশ করা আছে। এইটাকে বলা হয় সিমেট্রি ফর্ম। হ্যাঁ, টোকা হোক, বন্ধ কর। আমি এই ফর্মুলাটা কিভাবে আসলাম এটা যদি মাথায় একটু চিন্তা ভাবনা করা যায়, দেখো এইভাবে আসলাম। tan theta equal y minus y1 x minus x1। আচ্ছা, এটাকে sin theta by cos theta করা যায়। হ্যাঁ কি না? তাহলে এই যে cos theta x minus x1 by cos theta y minus y1 by sin theta করা যায়। দেখো কোনাকুনি গুলো এটাই আছে। তাহলে সূত্রটা একটু ভুল হবে না? এর পরিপ্রেক্ষিতে যে সূত্রটা লেখা যায় সেইটা হচ্ছে a cos alpha by বা ax by root over a square plus b square equal plus by root over a square plus b square equal minus c root over a square plus b square। অর্থাৎ এগুলো প্রত্যেকটাই অভিলম্ব ভিত্তিক সমীকরণ। ax by root over a square plus b square, by by root over a square plus b square equal minus c by root over a square plus b square। অর্থাৎ এই সমীকরণটাকেই যদি লেখা যায় a, আমি সূত্র দিয়েছি না, x cos alpha y sin alpha equal to t, তাই দিয়েছি না? তাহলে x থাকলো cos alpha বদলে এটা হয়েছে, y থাকলো sin alpha বদলে এটা, p এর মান এটা। বোঝা গেছে? আমার বিভিন্ন অঙ্কের পরিপ্রেক্ষিতে যেহেতু মেথডগুলো দেখা হলো, যত সহজে সম্ভব আমরা করে দেখাতে পারি। বোঝা গেল? বন্ধ করে দিই। স্যার শুনতে পাবে না স্যার, মাইকে শুনতে পাবে না। একটা অঙ্ক দিচ্ছি তোমাদের। একটি সরলরেখার উপরে মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 9 একক যদি সরলরেখাটি y অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 120 ডিগ্রি কোণ করে তবে সমীকরণটি নির্ণয় করো। আবার বলছি, সবাই শুনে নাও। একটি সরলরেখার উপরে মূলবিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 9 একক যদি সরলরেখাটি y অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 120 ডিগ্রি কোণ করে তাহলে ওই সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। দেখো, এই হচ্ছে একটা সরলরেখা। সরলরেখাটার নাম দিলাম এ বি। এই বি হচ্ছে সরলরেখা। এই সরলরেখাটা এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এই অক্ষের সঙ্গে 120 ডিগ্রি কোণ করে। ঠিক এইখান থেকে এর উপরে দূরত্ব বের করেছে। কি দূরত্ব? মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কত? 9 একক। বোঝা গেল? তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, এটা কত? 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি হবে। দেখো, এই ছবিটাকে যদি এই রকম করে দেওয়া যায়, মনে পড়েছে সবার? এই মুখস্থ না? এই ছবিটা এখানে চলে আসলো। নিচু লেভেলে যদি ভালো করে না শেখা যায়, উঁচু লেভেলে আসা যায় না। কে? সুপ্রতিভ, তাই কি না? তাহলে এটা যদি 60 হয়, এটা 60। তাহলে 60 যদি হয়ে যায়
আমাদের এবার সমীকরণ তার পরিপ্রেক্ষিতে 60 পরিপ্রেক্ষিতে বোঝা গেছে। তাহলে x cos alpha plus y sin alpha equal 9, ঠিক কি না? তাহলে x cos 60 ডিগ্রি plus y sin 60 ডিগ্রি equal 9। তাহলে 60 ডিগ্রি মানে হাফ, 60 ডিগ্রি মানে √3/2, 9 2 দিয়ে গুণ করি, বোঝা কি গেল এবার? তাহলে সদিশ কোণের ব্যাপারটা আমার মাথায় না থাকলে এই অঙ্কটা চট করে পড়া যাবে না। ফটাফট 60 ধরে বের করা যাবে। হলো সবার? হ্যাঁ, পরের ম্যাপটা ধরি। টাকা হলো? ছবি আঁকা হয়েছে? বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, সময় চলে যাচ্ছে। এবার পরের ম্যাপটা কি লিখবি বল, দে আমি বলছি তাড়াতাড়ি। 3x plus 4y plus 15, পরের ম্যাপটা হচ্ছে 3x plus 4y plus 15, তাই না? ইকুয়াল 0। ঠিক আছে, আমি এটাকে এরকম লিখতে পারি, আমি এটাকে এরকম লিখতে পারি, বোঝা গেল? কেবলই ফর্মুলা করিয়েছি। তাহলে এটা কি 3x by 5, 4y by 5, কি তাই হবে কিনা? 3x by 5 বোঝা যাচ্ছে? আচ্ছা, কেটে মুছে দিই। তাহলে ইকুয়েশনটা কি আসবে? 3x by 5, 4y by 5, তাহলে এটা 5 আছে, -3। ঠিক আছে, মাইনাসটা অ্যাভয়েড করতে হবে, তাহলে দূরত্ব হবে 3। এটা অভিলম্ব রেখা, আর দূরত্ব হবে 3। কমপ্লিট। আজকে আমাদের এতটুকুই। নেক্সট ডে আমরা আবার বসবো। আমাদের ম্যাথেবল চ্যানেল দেখতে থাকো, সবার খুবই উপকারে লাগবে। আমি একদম রুটস লেভেল থেকে ম্যাথ শুরু করলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের শুভ কামনা করি। তোমরা বড় হও, অনেক বড় হও, মানুষের কাজে যেন লাগতে পারো, সবাইকে যেন তুমি সুগন্ধিতে ভরিয়ে দাও। এই বলে আজকে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি।